হ্যালো স্টুডেন্ট, দেখো এর আগে আমরা সরল দোলগতি চ্যাপ্টার পার্ট 1 দেখেছি। সেখানে আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে সরল দোলগতির যে অবকল সমীকরণ অতদূর পর্যন্ত, এবং আমরা দেখেছিলাম সরল দোলগতির যে অবকল সমীকরণ সেটা কি ছিল, যে d2x বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স এটা ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এইবার এই যে অবকল সমীকরণ সরল দোলগতির, এটা আজকে আমরা কি সমাধান করব। সমাধান করে এই যে এক্স, সেই এক্সের ভ্যালু কি আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এই সমাধানটা তোমার এটা পরীক্ষায় আসবে না, যদিও তোমাদের তাও তোমরা জেনে তারপরে কি সমাধানটা মাথায় রাখবে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে ধরি শুরুতে কণাটির সরণ সমান কত, এক্স জিরো ধরে নাও, মানে একেবারে যখন টাইম স্টার্ট হচ্ছে তখন তার একটা নির্দিষ্ট জায়গা থেকে তুমি ধরে নাও কি সরণ শুরু হয়েছে, সেই সরণটা হচ্ছে আমরা ধরে নিয়েছি কত, x0। এবং শুরুতে কণাটির যে বেগ, সেই বেগটা আমরা ধরে নিচ্ছি কত, v0। তাহলে শুরুতে সরণ হচ্ছে x0, বেগ হচ্ছে কত, v0, এবং t সময় পরে সরণ এটা তুমি ধরে নাও কি x, এবং t সময় পরে বেগ সেটা আমরা ধরে নিলাম কত, v। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা যেটা পেয়েছি d2x বাই কত, ডিটি স্কোয়ার। তাহলে দেখো এখানে আবার আমরা জানি, তাহলে দেখো আমরা জানি যে d2x বাই ডিটি স্কোয়ার এটা সমান কি লেখা যায়, ডিভি বাই ডিটি। দেখো d2x বাই ডিটি স্কোয়ার এটা কি নির্দেশ করছে, ত্বরণকে নির্দেশ করছে। আর ত্বরণ মানে আবার কি হয়, ডিভি বাই ডিটি, মানে বেগের পরিবর্তন বাই সময়, সেটাকেও কি ত্বরণ লেখা যায়। তাহলে এটা লিখতে পারি। তাহলে দেখো অতএব এই ইকুয়েশন যেটা আমরা পেয়েছি সেই ইকুয়েশনটাকে কি লিখতে পারবো, দেয়ারফর এই যে ডিভি বাই ডিটি এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা লেখা যাবে। এবার এখানে দেখো অর এটাকে তুমি এরকম লেখো ডিএক্স বাই ডিটি ইন্টু ডিভি বাই ডিএক্স। দেখো এটা লেখা যাবে। এখানে কি করেছি, উপরে একটা ডিএক্স দিয়ে গুণ করলাম আর একটা ডিএক্স দিয়ে কী করলাম, ভাগ করলাম। ঠিক আছে, এইবার এখানে দেখো এইটার সমান তাহলে কত আছে, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত, এক্স। ক্লিয়ার হলো। এবার দেখো এখানে এই ডিএক্স বাই ডিটি মানে কি সরণ বাই সময়, তাহলে সেটা কি হয়, বেগ হয়। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স এটা সমান কত, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত, এক্স লেখা যাবে। এবার এটাকে আমরা কীরকম করছি, দেখো যে অর ভি ডিভি এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু কত, ডিএক্স পেলাম। এইবার এই ইকুয়েশনটাকে আমরা উভয় পক্ষে কি করব, সমাকলন করে দেব। ঠিক আছে, তাহলে সমাকলন, এই দেখো সমাকলন দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে ভি যেটা, সে ভি এর লিমিট, অর্থাৎ শুরুতে ভি কত ছিল, v0, আর টি সময় পরে তার ভেলোসিটি কত হয়েছে, ভি। তাহলে এর লিমিটটা কত হবে, v0 থেকে ভি, আর এক্স এর লিমিট কোথায়, দেখো x0 থেকে কত, এক্স। ঠিক আছে, তাহলে এইবার এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, ভি স্কোয়ার বাই 2, আর লিমিট হচ্ছে তোমার v0 থেকে কত, ভি। ক্লিয়ার। এটার সমান দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, এটা কনস্ট্যান্ট থাকলো, আর এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে তোমার এক্স স্কোয়ার বাই 2, আর এখানে হচ্ছে x0 থেকে কত, এক্স পেলাম আমরা। এবার দেখো এইদিকে এই 2 আর এই 2 কেটে গেল। এবার এখানে আমরা কি করব, লিমিটটা বসাবো। এবার লিমিট বসানোর নিয়ম কি, আপার লিমিট কি মাইনাস দিয়ে লোয়ার লিমিট। তাহলে দেখো এখানে লিমিট বসালে কি হচ্ছে, ভি স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত, x0 স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে দেখো যে অর ভি স্কোয়ার এটা সমান কত আসবে,
এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে দেখো তোমার v0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার x0 স্কোয়ার এটা হবে। ঠিক আছে, এইবার এখান থেকে দেখো অর ভি স্কোয়ার এটা ইকাল টু, দেখো এখানে ওমেগা স্কোয়ার আছে, এখানে ওমেগা স্কোয়ার আছে, আমি এক কাজ করলাম সবার মধ্যে থেকে ওমেগা স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এইবার এখানে দেখো কি ওমেগা স্কোয়ার নেই, তাহলে এখান থেকে তুমি এটা লেখো যে v0 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার প্লাস কত দেখো x0 তার স্কোয়ার এটা আসবে। ভালো করে দেখে নাও। এইবার এখানে ওই ইকুয়েশনটাকে তুমি এইভাবে সাজাও, দেখো ভি স্কোয়ার এটার সমান হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার থাকলো, এবার ওখানে দেখো এই v0 স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস x0 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে লিখতে পারো আমরা, এটাকে লিখলাম। এইবার তুমি এখানে কি করো, এই যে এইটা আছে এইটাকে আমরা ধরে নিচ্ছি কত একটা এক্স ধরে ধরে নিচ্ছি, ঠিক আছে, এটাকে টোটালটাকে কি আমরা একটা রাশি ধরে নিলাম। দেখো অর ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার এটা আমরা এটা ধরে নিলাম, যেখানে এ ইকুয়াল টু তোমার হচ্ছে v0 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস কত x0 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে অতএব ভি ইকুয়াল টু কী আসবে, দেখো প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার এটা আমরা পেলাম। ঠিক আছে, এবার দেখো ভি ইকুয়াল টু আবার আমরা জানি কি, দেখো অর ভি মানে ডিএক্স বাই কত ডিটি এটা সমান কত আসছে প্লাস মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। এবার এখানে দেখো এটাকে এরকমভাবে লেখো অর ডিএক্স বাই প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার সমান হচ্ছে ওমেগা ইন্টু ডিটি এটা লেখা যাবে। ক্লিয়ার? দেখো অবশ্যই লেখা যাবে, কোনাকুনি গুণ করে দিয়েছি। এইবার এখানে তুমি উভয় পক্ষে আবার কি করে দাও, ইন্টিগ্রেশন করে দাও। তাহলে এখানে ইন্টিগ্রেশন করে দিলাম, এখানে দেখো ইন্টিগ্রেশনে ডিএক্স আছে, তাহলে এক্সের লিমিট বসা দেবে কোথায় x0 থেকে এক্স, আর এইখানে দেখো ইন্টিগ্রেশনে ডিটি আছে, তাহলে লিমিটটা কার বসাতে হবে টি এর লিমিট কত 0 থেকে টি। ক্লিয়ার হলো? এইবার এখানে আমরা কি করব, দেখো এখানে কি আছে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে আমরা কি ফার্স্টে প্লাসটা নিয়ে তার ইন্টিগ্রেশন করব, তারপরে মাইনাসটা নিয়ে কি তার ইন্টিগ্রেশন করব। তাহলে কী হবে, ফার্স্টে দেখো এক নাম্বার যে যদি এই ইন্টিগ্রেশন অফ x0 টু এক্স ডিএক্স বাই প্লাস অফ রুট ওভার অফ কত এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার সমান কত ওমেগা ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু টি ডিটি। ঠিক আছে, এইবার এটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে যেটা হয় তোমার সাইন ইনভার্স অফ এক্স বাই এ, আর লিমিটটা হচ্ছে x0 থেকে কত এক্স, এটার সমান দেখো ওমেগা ইন্টু কত হয়ে যাবে টি। ঠিক আছে, এবার এখানে এই যে জায়গাটা এই জায়গাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করলে কত হবে সাইন ইনভার্স অফ কত এক্স বাই এ। এবার যদি আমরা বসাই ভ্যালুটা তাহলে কি আসবে, দেখো সাইন ইনভার্স অফ এক্স বাই এ মাইনাস সাইন ইনভার্স অফ x0 বাই কত এ এটার সমান কত আসছে ওমেগা টি। ক্লিয়ার? এবার এটাকে আমরা কি করব, ডান দিকে যদি নিয়ে যাই তাহলে এখান থেকে দেখো যে সাইন ইনভার্স অফ এক্স বাই এ এটার সমান কত আসছে, দেখো ওমেগা টি প্লাস সাইন ইনভার্স অফ x0 বাই কত এ এটা লেখা যাবে। আচ্ছা, এবার উপরটা মুছে দিচ্ছি, উপরে লিখছি দেখো ভালো করে। এই সরল দোলগতির যে অবকল সমীকরণের যে সমাধান সে সমাধানটা অনেক বড়, যদি এটা পরীক্ষায় আসে না তাও তোমরা একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের কি মনে থাকবে। এবার দেখো এখানে ওই ডান দিকে যেটা আমরা পেয়েছি কি আছে,
যে সাইন ইনভার্স অফ দেখো এক্স জিরো বাই এ ওইটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, তাহলে দেখো অতএব সাইন ইনভার্স অফ এক্স বাই এ এটা সমান হচ্ছে ওমেগা টি প্লাস কত থিটা, যেখানে থিটা সমান কত সাইন ইনভার্স অফ এক্স জিরো বাই এ হলো। তাহলে এইটা ইকুয়াল টু দেখো, তাহলে এখান থেকে দেখো এক্স বাই এ এটা সমান কি আসবে সাইন ওমেগা টি প্লাস কত থিটা। ভালো করে দেখো, তাহলে এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু কত আসছে এ সাইন ওমেগা টি প্লাস কত থিটা। তাহলে এইটা হলো একটা সমাধান যেটাকে কি আমরা প্লাসটা ধরে করেছিলাম। তাহলে প্লাসটা ধরে করলে তার যে সমাধান আমরা এটা পেলাম। এবার আর একটা দেখো আছে, যদি ধরো এইটা হয় যে ইন্টিগ্রেশন অফ এক্স জিরো থেকে এক্স এই ডি এক্স বাই মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা সমান ওমেগা ইন্টু ইন্টিগ্রেশন অফ জিরো টু টি ডিটি হয়, ঠিক আছে। তাহলে এইটার ইন্টিগ্রেশন করলে তোমার হয় কস ইনভার্স অফ এক্স বাই এ। এবার একই রকমভাবে যদি তুমি সমীকরণটা সমাধান করো তাহলে তোমার আসবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস কত থিটা। তাহলে এইটা হচ্ছে ওই সরল দোলগতি সম্পন্ন যে দুটো এই সরল দোলগতির যে অবকল সমীকরণ, সেই অবকল সমীকরণের সমাধান। এবার এখানে দেখো সমাধান কি দুটো আসলো, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, আর একটা আমরা পেলাম কত এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস কত থিটা। এবার এই দুটো ইকুয়েশান তোমার দুই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে দেখো, এই যে ইকুয়েশান এখানে এই যে ওমেগা টি প্লাস থিটা, এই ওমেগা টি প্লাস থিটা এটাকে তোমার বলা হয় কি দশা বা দশা কোণ বলা হয়, ঠিক আছে। তাহলে ওমেগা টি প্লাস থিটা দ্বারাই তোমার নির্ধারিত হবে যে ওই সরল দোলকটা কোন জায়গায় আছে এবং কিভাবে আছে, ঠিক আছে। তার মধ্যে এখানে এই যে থিটা, সেই থিটাকে তোমার বলা হয় কি প্রারম্ভিক দশা, ঠিক আছে, বা ইনিশিয়াল ফেজ, বোঝা গেল। এইবার এখানে দেখো যে কোনো একটা সরল দোলকের ক্ষেত্রে, এবার দেখো যদি কোনো কণার ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত জিরো হয়, থিটা ইকুয়াল টু জিরো মানে তার প্রাথমিক দশা কত শূন্য। তাহলে দেখো থিটা ইকুয়াল টু জিরো হলে তখন দেখো এক্স ইকুয়াল টু কত আসবে এ সাইন ওমেগা টি, বা দেখো এখানে এই ইকুয়েশনে বসালে কী হবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এইটা আসবে। অর্থাৎ দেখো এখানে এইটা যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর এটা আমরা কি পাচ্ছি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এবার দেখো এই যে ইকুয়েশান, এবার দেখো যদি টি সমান জিরো হয় তখন দেখো তখন এই যে ইকুয়েশানটা আমরা পাচ্ছি, এই ইকুয়েশান দেখো এক্স ইকুয়াল টু কত হবে জিরো হবে। তাহলে ফার্স্ট এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি আসবে এক্স ইকুয়াল টু জিরো, আর যদি এই ইকুয়েশানে বসাই তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসবে এ আসবে। অর্থাৎ দেখো এই এক্স ইকুয়াল টু জিরো মানে কি, এটা কীরকম ছিল ছবিটা দেখো ভালো করে, যে এই জায়গাটা একটা আটকানো ছিল, এটা একটা সরল দোলক দিয়ে এইদিকে দুলছিল আর এইদিকে দুলছিল, এরকম ছিল ছবিটা, তাই তো। এবার দেখো এইটা হচ্ছে তোমার সাম্যাবস্থা ও, আর এই সাম্যাবস্থা থেকে যে সরণ, সেই সরণটা কী ছিল এক্স, তাই তো। এবার দেখো এক্স ইকুয়াল টু জিরো মানে বস্তুটার অবস্থান কোন জায়গাটায় হবে দেখো সাম্যাবস্থায়। অর্থাৎ যদি এক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ দেখো তাহলে এক্স ইকুয়াল টু জিরো তখনই হবে টি ইকুয়াল টু জিরো বসালে, যদি সমীকরণটা কত হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তাই তো। অর্থাৎ যদি কোনো একটা কণা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে তখন তার ক্ষেত্রে গতির সমীকরণটা আসবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কত থিটা। ভালো করে মাথায় রাখবে যে যদি কোনো সরল দোলগতি সম্পন্ন একটা কণা
সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে তখন তার গতির সমীকরণ কি আসবে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, যদি তার প্রারম্ভিক দশা কত হয়? শূন্য হয়। আর যদি প্রারম্ভিক দশা শূন্য না হয় তাহলে তখন তার ক্ষেত্রে ইকুয়েশনটা কি আসবে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। ক্লিয়ার? আর দেখো টি ইকুয়াল টু যখন 0 হয় তখন এই এক্স ইকুয়াল টু এ কোন ইকুয়েশনে বসালে আসছে? দেখো এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, অর্থাৎ যদি সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণা সর্বোচ্চ অবস্থান, দেখো এইবার এক্স ইকুয়াল টু এ, দেখো এখানে এক্সের এবং এখানে আর একটা জিনিস দেখে রাখো ভালো করে, এই যে সমীকরণটা আমরা পাচ্ছি যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বা এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এখানে এক্সের ম্যাক্সিমাম মান কোনটা? দেখো আমরা জানি সাইনের বা কসের ম্যাক্সিমাম মান কত হয়? +1, তাই তো? তাহলে +1 আর সর্বনিম্ন মান কত হয়? -1 হয় এটা। তাহলে দেখো এক্সের সর্বোচ্চ মান কত হতে পারে? এ হতে পারে। তাহলে এক্সের সর্বোচ্চ মান এ, মানে এখানে এইটা 0, সেখানে সর্বোচ্চ যে দূরত্বটা যেতে পারছে সেই দূরত্বটা হচ্ছে কত? এ। তাহলে এইখানে দেখো যে এক্স ইকুয়াল টু যদি এ কস ওমেগা টি হয়, তাহলে তখন সে কণাটা কোন জায়গাটা থেকে যাত্রা শুরু করবে? একেবারে যে সর্বোচ্চ বিন্দু সেখান থেকে যাত্রা শুরু করবে। বা উল্টোভাবে বলতে পারি যে কোনো একটা সরল দোলগতি সম্পন্ন কণা যদি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে তখন তার সরণের সমীকরণ কি আসবে? এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এটা ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এই যে সমীকরণ, সেই সমীকরণ আমরা কি কোথা থেকে পেলাম? সরল দোলগতির যে অবকল সমীকরণ, সেই অবকল সমীকরণটাকে সমাধান করে। তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা আলটিমেট পেয়েছি, সেটা ভালো করে কি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবার দেখো তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার যে সমীকরণ, এই দুটো ভালো করে মাথায় রাখবে। এক নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, 2 নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস কত? থিটা। তাহলে কস ওমেগা টি প্লাস কত? থিটা। এটা কখন হবে এবং এটা কখন হবে সেটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো প্রারম্ভিক দশা যদি শূন্য হয় তাহলে তখন ইকুয়েশনটা কী হবে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আর 2 নম্বর ইকুয়েশনটা কি আসবে? এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। দেখো প্রারম্ভিক দশা, ওটাকে আরেকটা বলা হয় ইপক। ওই প্রারম্ভিক দশা থেকে জানা যায় যে শুরুতে কোনো একটা সরল দোলগতি সম্পন্ন কণা কিভাবে আছে। এরপরে যখন আমরা বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্স করব, সে ম্যাথামেটিক্স করার ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে প্রারম্ভিক দশাটা অ্যাকচুয়ালি কী। ঠিক আছে? এবার এখানে দেখো এই যে এই সমীকরণটা যে এক্স ইকুয়াল টু, ধরো এটা আমরা নিলাম এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, এটা কখন? এটা যখন টাইম টি ইকুয়াল টু যখন 0 হবে। ঠিক আছে? তা তখন এর ইকুয়েশন কত? এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। এবার তুমি ধরে নাও যদি টাইমের যে ভ্যালু, সেই টাইমের ভ্যালুটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে টি সমান তোমার 2π/ω হয়। ঠিক আছে? যদি টাইমের ভ্যালুটা চেঞ্জ হতে হতে তুমি ধরে নাও কি এই পরিমাণ হলো, তাহলে তখন কি হবে? দেখো টাইম প্রথমে 0, সেখান থেকে বৃদ্ধি পেতে পেতে টি সমান কত? 2π/ω হলো। তাহলে টি ইকুয়াল টু যদি 2π/ω হয়, তাহলে তখন এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? দেখো এই ইকুয়েশনটা দাঁড়াবে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা ইন্টু কত? 2π/ω। ঠিক আছে? তাহলে ওমেগা ওমেগা কেটে গেল, দেখো তাহলে কি আসবে? এ কস কত? 2π। এবার cos 2π এর ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসবে? এ আসবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ মানে কি? যে কণাটা যে জায়গায় থেকে যাত্রা শুরু করেছিল আবার কি সেই জায়গায় ফিরে আসবে। তাহলে এইখানে এই যে সময়, অর্থাৎ টি ইকুয়াল টু 2π/ω, সেই সময়টাকে বলা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার পর্যায়কাল। দেখো পর্যায়কাল কাকে বলে আমরা বলেছিলাম, আমরা দেখেছি পর্যায়কাল হচ্ছে যে সরল দোলগতি সম্পন্ন একটা কণা যে জায়গায় থেকে যাত্রা শুরু করেছিল সে আবার যদি সেই জায়গাটা ফিরে আসে,
অর্থাৎ বা একটা ছিল যে একটা পূর্ণ দোলনের যে সময় লাগে সেই সময়টাকে তোমার বলা হচ্ছে কি পর্যায়কাল, তাই তো? এটা আমরা দেখেছিলাম। এবার এখানে দেখো তাহলে এই যে টাইমটা, যে পূর্ণ পর্যায় কাকে বলে? সরল দোলগতি সম্পন্ন একটা কণা যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে যদি আবার ফিরে আসে সেই সময়টাকে বলা হচ্ছে কি পর্যায়কাল বা দোলনকাল। তাহলে এখানে দেখো এই সরল দোলগতি সম্পন্ন কণাটা t=0 থেকে t=2π/ω এই সময়ের মধ্যে সে কী করেছে, যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার ঠিক সেই জায়গাটায় কি ফিরে এসেছে, ঠিক আছে? তাহলে এই যে সময়, সেই সময়টাকে আমরা কি বলবো? পর্যায়কাল। তাহলে দেখো অতএব পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা আমরা প্রকাশ করেছিলাম। তাহলে ক্যাপিটাল টি ইকাল টু কী হবে? 2π/ω, বা এখানে দেখো ওমেগা ইকাল টু কত? 2π/t। এটা কি ভালো করে মাথায় রাখতে হবে। আর একটাও দেখো আমরা দেখেছিলাম যে সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার ক্ষেত্রে বা যে কোনো দোলনের ক্ষেত্রে কম্পাঙ্ক, দেখো কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে একক সময়ে যে কটা পূর্ণ দোলন কি সম্পন্ন হয় সেটাকে বলে। এবং আমরা দেখেছিলাম কম্পাঙ্ক এন, এটার সমান কি হয়? 1/t। তাহলে দেখো বা এখান থেকে দেখো এন সমান কি আসবে? 1/t এর ভ্যালু কত? এটা 2π/ কত? ওমেগা। তাহলে উপরে ওমেগাটা উঠে গেল। তাহলে দেখো এখান থেকে কি আসছে? ওমেগা ইকাল টু 2πn। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণগুলো ভালো করে মাথায় রাখতে হবে, বোঝা গেল? কারণ এইগুলো কিন্তু পরে প্রচুর কাজে লাগবে। 11 এবং 12 বিভিন্ন যে চ্যাপ্টার, এর পরে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়তেও কি কাজে লাগবে। তাহলে ওইগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এইবার দেখো তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার ক্ষেত্রে তার ইকুয়েশান আমরা যেটা পেলাম যে x = a sin ωt আর আরেকটা x = a cos ωt যদি তার প্রারম্ভিক দশা থিটা = কত? 0 হয়, ঠিক আছে? এইবার এখানে আমরা পর্যায়কাল t এটা সমান কত পেলাম? 2π/ω। তাহলে এইখানে এই ইকুয়েশনে যদি বসাই তাহলে ইকুয়েশনটা কি আসছে? দেখো x বা এখান থেকে দেখো ওমেগা সমান কত? 2π/T। তাহলে x = a sin 2π/T ইন্টু কত? স্মল t। আর এটা কি আসবে? x = a cos 2π/T ইন্টু কত? স্মল t। এইবার এখানে এই যে সরল দোলগতি সম্পন্ন যে কণা বা সরল দোলকের যে লেখচিত্র, সেই লেখচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা কীরকম আসবে সেটা আমরা দেখব। এবার দেখো বিভিন্ন মান বসাও। দেখো যখন t = 1 নাম্বার যদি 0 হয়, তাহলে দেখো t = যদি 0 হয় তাহলে এখানে এই ইকুয়েশনে যদি বসাই তাহলে এখানে আমরা এরকম করছি যে এই দিকে তোমার এই ইকুয়েশনের ভ্যালুটা বসাবো আর ডান দিকে এইটার বসাবো। তাহলে দেখো এই ইকুয়েশনের ক্ষেত্রে x = কত আসবে? দেখো 0 আসবে। আর এই ইকুয়েশনে x = কত আসবে? a আসবে। তারপরে 2 নাম্বার যে যদি স্মল t = তোমার t/4 হয়, দেখো ভালো করে, স্মল t = কত? t/4। তাহলে এই ইকুয়েশনটা কি আসবে? t এর জায়গায় t/4 বসাও, তাহলে t কাটছে আর নিচে 4 আছে, 2 কাটলে π/2। তাহলে তখন দেখো এ t = যখন 4 বসাবো দেখো x = কত আসবে? sin π/2 মানে কত? 1 হয়। তাহলে এখানে দেখো x = কত? 1। আর এখানে যদি তুমি বসাও t এর জায়গায় কত? t/4। তাহলে দেখো ক্যাপিটাল টি কাটছে, তাহলে এটাও কত হবে? t/4 আসবে। আর cos t/2 আসবে, অ্যাকচুয়ালি 2 আর 4 কেটে গেলে। আর cos π/2 ভ্যালু কত আমরা জানি? 0 হয়। তাহলে দেখো তখন x = কত আসবে? 0 আসবে। তারপরে 3 নাম্বার যদি t = তুমি t/2 বসাও, তাহলে দেখো t/2 যদি বসাও তাহলে t কেটে গেল আর 2 কেটে গেল, সাইন পাই আসবে। আর সাইন পাইয়ের যে ভ্যালু সেটা কত হয়? সেটা দেখো 0 হয়, তাহলে 0 হলো। আর এখানে দেখো এটাও কত আসবে? cos পাই, আর cos পাইয়ের ভ্যালু কত? -1। তাহলে দেখো x = কত আসবে? -a আসবে। তারপরে 4 নাম্বার তুমি যদি t = 3t/4 বসাও, তাহলে তখন দেখো এখানে 3t/4, তাহলে দেখো টি কেটে গেল, তাহলে দেখো আসবে 3π/2।
তাহলে তখন 3π/2 যদি সাইনের ক্ষেত্রে বসাও তাহলে তোমার আসবে -1, তাহলে এক্স ইকাল টু দেখো কত আসবে -a। আর এর ক্ষেত্রে তখন কত আসবে, এক্স ইকাল টু দেখো 0 আসবে, cos 3π/2 ওর ভ্যালু বসালে কত 0 আসবে, ক্যালকুলেটারে তোমরা বসাবে। তারপরে 5 নাম্বার, যদি টি ইকুয়াল টু ক্যাপিটাল টি হয়, ভালো করে দেখো টি ইকুয়াল টু কত ক্যাপিটাল 2 এই ক্যাপিটাল টি, তাহলে দেখো এটা কি আসবে sin 2π, আর sin 2π এর যে ভ্যালু সেটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে, আর cos 2π এর যে ভ্যালু সেটা 1, তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসবে a আসবে। ঠিক আছে, তাহলে সরল দোলগতির ক্ষেত্রে যদি আমরা এই দুটো সমীকরণ ধরে নিই তাহলে দেখো বিভিন্ন সময়ে এর যে মান সে মানগুলোকে এটা আসছে, অর্থাৎ এটাকে যদি আমরা একটা লেখচিত্রের আকারে প্রকাশ করি তাহলে সেই লেখচিত্রটা কীরকম হবে, যখন টাইম টি ইকুয়াল টু 0, দেখো এর ক্ষেত্রে লেখচিত্রের বা এর ক্ষেত্রে যে মান সেই মানটা কত 0, তাহলে যদি এক্স ইকুয়াল টু তোমার সাইন sin 2π/t ইন্টু 2π/T ইন্টু স্মল টি, বা এক্স ইকুয়াল টু যদি sin ωt হয় তাহলে তার লেখচিত্রটা কীরকম হবে এরকম। দেখো এই লেখচিত্রে তুমি ভ্যালুগুলো বসাও, দেখো এইটা হচ্ছে 0 আর এইটা হচ্ছে কি ক্যাপিটাল টি, তাহলে এইটা কত আসবে t/2, আর এটা কত হবে t/2 এর অর্ধেক, মানে দেখো কত হবে t/4, আর এটা কত আসবে দেখো 3t/4, বোঝা গেল। তাহলে দেখো যখন t ইকুয়াল টু 0, দেখো এক্স এর ভ্যালু কত, তাহলে এই বরাবর নিলাম কি আমরা সময় স্মল টি, আর এই দিকে নিলাম কত এক্স। ঠিক আছে, তাহলে যখন t ইকুয়াল টু 0 দেখো এক্স ইকুয়াল টু 0 আছে, যখন t ইকুয়াল টু t/4 দেখো এক্স ইকুয়াল টু কত ম্যাক্সিমাম মান এইটা, তাহলে এইটা হচ্ছে কত এক্স এর ম্যাক্সিমাম মান, এটা a। ক্লিয়ার, যখন t ইকুয়াল টু t/2 দেখো এক্স এর ভ্যালু কত 0 হয়েছে, যখন t ইকুয়াল টু 3t/4 দেখো এক্স এর ভ্যালু নেগেটিভ দিকে কি হয়েছে ম্যাক্সিমাম হয়েছে, তার মানে -a। তারপরে দেখো যখন টাইম t ইকুয়াল টু ক্যাপিটাল টি তখন দেখো এক্স ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার এইটাই যদি আমরা এই কসের ক্ষেত্রে লেখচিত্রটা অঙ্কন করি তাহলে তখন এর ক্ষেত্রে দেখো একেবারে যখন শুরু তখন এর ভ্যালুটা কি ম্যাক্সিমাম, অর্থাৎ এর যদি তুমি লেখচিত্র অঙ্কন করো সে লেখচিত্রটা কীরকম হবে এরকম হবে। দেখো ভালো করে মেলাও, একেবারে টাইম টি ইকুয়াল টু যখন 0 দেখো এক্স এর ভ্যালু কত a হয়েছে, আর যখন এখানে t ইকুয়াল টু t/4 দেখো এক্স এর ভ্যালু কত 0 হয়েছে, যখন তোমার এইটা যখন t ইকুয়াল টু t/4 t/2 দেখো এর নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হয়েছে, যদি এটা এরকমভাবে সমান থাকবে, বোঝা গেল। তাহলে যদি সরল দোলগতি সম্পন্ন কণার লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে সেই লেখচিত্রটা কি এরকম হবে। যদি তোমার সমীকরণটা x ইকুয়াল টু a sin ωt বলে দেয় তাহলে তখন লেখচিত্রটা হবে তোমার এইটা, তাহলে এটা কার লেখচিত্র x ইকুয়াল টু a sin ωt, আর এটা কার লেখচিত্র x ইকুয়াল টু a cos ωt। প্রত্যেকটা ভ্যালু এরকম বসিয়ে 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 তোমাকে কি করতে হবে, যে দেখতে হবে যে কোন জায়গাটায় কোন ভ্যালু আসছে, এবার সেটাই কি এখানে গ্রাফে প্লট করতে হবে। ক্লিয়ার হলো, তাহলে এই যে লেখচিত্র সেই লেখচিত্রটা ভালো করে মাথায় রাখবে। এবং এখানে দেখো এই জায়গাটায় থেকে যদি কণা একটা যাত্রা শুরু করে তাহলে দেখো এখান থেকে এই জায়গাটায় গেল মানে একটা কি পূর্ণ দোলন হলো। দেখো এইখান থেকে এই দিকে কণাটার যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি দেখো উপরের দিকে যাওয়া, আর এইখান থেকে এইটুকু টেন্ডেন্সি হচ্ছে কি নিচের দিকে যাওয়া। অর্থাৎ দেখো তোমার এরকম যদি আমরা ভাবি, এটা এই যে লেখচিত্র এটা কার ক্ষেত্রে x ইকুয়াল টু a sin ωt, আর আমরা জানি x ইকুয়াল টু a sin ωt তখনই হয় যদি ওই সরল দোলগতি সম্পন্ন কণাটা সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে। অর্থাৎ দেখো সাম্যাবস্থা থেকে সে একবার এই দিকে গেল, আবার 0 হলো, দিয়ে আবার কি এইদিকে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হলো, তাহলে সেটা দেখো এটা হচ্ছে সাম্যাবস্থা। তারপরে আস্তে আস্তে সে কি এই দিকে যাচ্ছে, দিয়ে এই জায়গাটা উঠলো, মানে এই জায়গাটার কথা তুমি ভাবো, ভ্যালুটা কি এক্সের ভ্যালুকে ম্যাক্সিমাম হলো, সেই ম্যাক্সিমাম ভ্যালু এটা কত a, তারপর দেখো আবার আস্তে আস্তে কি 0 হচ্ছে, অর্থাৎ দেখো এখান থেকে ম্যাক্সিমাম থেকে আবার আস্তে আস্তে তার ভ্যালুটা কি কমছে,
দিয়ে শূন্য হলো, মানে এখানে আসলো, দিয়ে আবার দেখো এইদিকে আসছে, মানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হলো, তাহলে এখান থেকে এইটুকু, তাহলে নেগেটিভ দিকে এখানে চলে গেল, দিয়ে আবার আস্তে আস্তে সাম্য অবস্থার অভিমুখে আসছে, আবার দেখো এখানে আস্তে আস্তে ভ্যালুটা কি সাম্য অবস্থায় চলে গেল, মানে জিরো হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে তোমার সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার যে লেখচিত্র, সেই লেখচিত্র। একই রকমভাবে দেখো এইটা কার ক্ষেত্রে, কসের ক্ষেত্রে, বা যদি কণাটা কোথা থেকে যাত্রা শুরু করে, প্রান্তীয় অবস্থানে বা সর্বোচ্চ অবস্থানে। এই যে যেটা, এটাকে তোমার বলা হয় কি বিস্তার। সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার বিস্তার, সেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, বা এটাকেই কি বলা হয়, বিস্তার। তাহলে দেখো এইটার সমীকরণটা কি, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। আর এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি কখন হয়, যদি সরল দোলকটা একেবারে সর্বোচ্চ অবস্থান থেকে কি যাত্রা শুরু করে। তাহলে দেখো সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলো, আস্তে আস্তে কী হবে, জিরো হলো। দেখো সর্বোচ্চ থেকে যাত্রা শুরু করলো, আস্তে আস্তে জিরো হলো। তারপরে কি হবে, এই দিকে আস্তে আস্তে নেগেটিভ দিকে সর্বোচ্চ দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে নেগেটিভ দিকে সর্বোচ্চ গেল, এইটা হচ্ছে নেগেটিভ দিকে সর্বোচ্চ। আবার আস্তে আস্তে এখানে মানে কি হলো, আস্তে আস্তে জিরো হলো, আবার দেখো এই দিকে চলে গেল, তার মানে আবার এখানে দেখো এই জায়গাটা আসলো। তাহলে দেখো এর ক্ষেত্রে একটা পূর্ণ পর্যায়ে কোথায় হবে, যে এই জায়গাটা থেকে যাত্রা শুরু করলো, আবার এইখানে আসলো, মানে একটা পূর্ণ পর্যায় হলো। এবং এখানে দেখো এই যে সময়, সেই সময়টা কত, দেখো ক্যাপিটাল টি। আর ওই ক্যাপিটাল টিটাকে আমরা কি হিসেবে ধরে নিয়েছি, পর্যায়কাল। ক্লিয়ার হলো? তাহলে সরল দোলগতি সম্পন্ন কণার ক্ষেত্রে এইগুলো অবশ্যই তোমরা ভালো করে মাথায় রাখবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন সরল দোলগতি সম্পন্ন কণার বেগ, তারপরে তার ত্বরণ, তার সরণ, এইসবগুলো আমরা কি বার করবো, শক্তি।